আল্লাহ একবার। আচ্ছা, এই বাক্য পূর্ণাঙ্গ বাক্য বুঝতে যাতে সমস্যা হয়, আমার মনে হয় যে এই আলোচনার পরে আর আপনাদের সমস্যা হবে না। আপনারা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরো তো মনে হয় লিখিত আকারে প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নগুলো তো কেটে গেছে। আপনারা যদি একটু কষ্ট করে আবার একটু লিখিত আকারে করতেন। আর ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মৌখিকভাবেই করতে পারেন, হাত উঠালেই আমি বলবো। হ্যাঁ এর আরবি উচ্চারণ কি হবে? নাআম। নাআম, হ্যাঁ, বা এটার আরবি হবে নাআম। দেয়ালটি ভালো। আল জিদার, না না, দেয়ালটি ভালো। দেখেন, দেয়ালটি ভালো, ঠিক না? দেয়ালটি ভালো। তো দেয়ালটি টি দেখে কিন্তু আমি বুঝতেছি যে এখানে একটা নির্দিষ্ট দেয়ালের কথা বলা হচ্ছে, ঠিক না? দেয়ালটা এখানে নির্দিষ্ট। তো যেহেতু দেয়ালটা নির্দিষ্ট, তো সুতরাং আমাকে কি বলতে হবে? আল জিদারু, ঠিক না? আল জিদারু। আল জিদারু। এরপরে ভালো, যেটা, এটা তো সিফাত, তো এটা মানে মানে এটা এখানে অবশ্য সিফাত হয়নি, এখানে ইয়া হিসেবে ব্যবহার হয়েছে আর কি, কি বলে, খবর হিসেবে। তাহলে আল, দেয়ালটি ভালো মানে আল জিদারু জাইয়িদুন। আল জিদারু জাইয়িদুন। সিফাত এবং খবরের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, দেখেন, আমরা শুরুতে একটা জিনিস আলোচনা করেছিলাম যে মাউসুফ সবসময় তার সিফাতের অনুগামী হবে। হ্যাঁ, মানে মাউসুফ যদি নাকেরা হয় সিফাত নাকেরা হবে, মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে। এটা তো একটা মূলনীতি। এই মূলনীতি যদি আপনি বুঝে থাকেন, তাহলে আল জিদারু জাইয়িদুন এই বাক্য দেখে আপনি মোটামুটি এতটুকু গেস করতে পারবেন যে জাইয়িদুনটা আল জিদারের সিফাত হয় নাই। কেন হয় নাই? কারণ জাইয়িদুন নাকেরা, আল আল জিদার হইলো এখানে মারেফা, তো সুতরাং এটা তো তার সিফাত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু ঘটনা হইলো যে জাইয়িদুনের তো একটা গুণবাচক শব্দ। জাইয়িদুনটা তো একটা গুণবাচক শব্দ, এটা তো আসলে সিফাত। তাইলে সিফাত যেহেতু, তাতে একটা মাসুফ থাকতে হবে, তো মাসুফটা কোথায়? আসলে মূলত বাক্যটা এরকম, আল জিদারু, দেয়ালটি, জিদারুন জাইয়িদুন। আল জিদারু জিদারুন জাইয়িদুন, দেয়ালটি একটি ভালো দেয়াল। হ্যাঁ, কিন্তু আমরা বাক্যটার এরকম লম্বা করা তো দরকার নাই। এটাকে তাকরার করা বা দুইবার করে উল্লেখ করা তো দরকার নাই, এই কারণে এটাকে আমরা ফেলে দিয়ে তখন শুধু বলি আল জিদারু জাইয়িদুন। কারণ সিফাত আছে মানেই তার একটা মাসুফ অবশ্যই থাকবে। এখন আল জিদারকে তো আমরা মাসুফ মানতে পারতেছি না, কারণ আল জিদার তো মারেফা। তাহলে জাইয়িদুনের মাসুফটা কোথায়? জাইয়িদুনের মাসুফটা আসলে এখানে উল্লেখ করা হয়নি। আল জিদারু, দেয়ালটি ভালো মানে কি? দেয়ালটি ভালো মানে, কিন্তু দেয়ালটি ভালো মানে কি? ভালো মানে ভালো দেয়াল, দেয়ালটি ভালো মানে দেয়ালটি ভালো দেয়াল। আল জিদারু জিদারুন জাইয়িদুন। তো পরের জিদারকে তো আর উল্লেখ করার দরকার নেই, আগে তো একবার উল্লেখ করছি। ভালো বলতে আমি এখানে কাকে মিন করছি, এটা আমার এক্সট্রা আবার উল্লেখ করে মানে বলা দরকার নেই যে আল জিদারু জিদারুন জাইয়িদুন। এক্সট্রা করে আবার উল্লেখ করার দরকার নেই। প্রথমবার এটা দ্বারা আমার বুঝে চলে আসতেছে, এই কারণে এটাকে আর উল্লেখ করা হয় না, আল জিদারু জাইয়িদুন। এটা হলো বাক্যের অন্তর্নিহিত অবস্থা। এখন আশা করি বুঝতে পেরেছেন। সিফাত এবং খবরের মধ্যে পার্থক্য কি? সিফাত এবং খবরের মধ্যে পার্থক্য বলতে, আপনার সিফাত যেটা, এটাই হচ্ছে আপনার তার মাসুফকে সাথে করে তারপরে খবর হয় আর কি। হ্যাঁ, মানে মাসুফ সিফাত মিলে সব খবর হইতে পারে। মাসুফ সিফাত মিলে কি? সিফাত হইল আপনার একটা নির্দিষ্ট জিনিসকে বুঝায়, যে একটা নির্দিষ্ট গুণ দোষ এগুলা কোন একটা কিছুকে বুঝায়। ঠিক আছে? মানে সে তার আগের শব্দের অবস্থাটাকে বর্ণনা করে। হ্যাঁ। আর খবর তো হইলো যেটা, মানে কি বলে, একটা বস্তু যেটা আছে ওই বস্তু সম্পর্কে একটা সংবাদ দেয়। যেমন এই যে এখানে দেয়াল সম্পর্কে সংবাদ দিচ্ছে এই খবরটা, জাইদুন, এই যে দেয়ালটা কেমন, এই দেয়ালটার ব্যাপারে একটা সংবাদ সে দিচ্ছে। তো আপনারা মূল ওইটাই মাথায় রাখবেন যে মারেফার পরে যদি মারেফা থাকে তাহলে তো এটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। মারেফার পরে যদি নাকিরা থাকে তখন সেটা কি হবে? পূর্ণাঙ্গ বাক্য হবে। আচ্ছা, খবর বুঝেন নাই, মুবতাদার পরে যেটা থাকবে ওইটাই খবর। মুবতাদা যদি বুঝেন তাহলে খবর বুঝা কোনো ব্যাপার না। মুবতাদা মানিত হইলো যার ব্যাপারে আলোচনা করতেছেন এটা মুবতাদা। আর যেই আলোচনাটা করতেছেন সেই আলোচনাটা হইলো খবর। যেমন আপনি বাংলা বাক্য নিয়ে চিন্তা করেন, যেমন আমি বললাম যে আমার বাবা অত্যন্ত সৎ একজন চাকুরিজীবী। এই যে একটা লম্বা একটা বাক্য আপনি বললেন যে আপনার বাবা অত্যন্ত সৎ একজন চাকুরিজীবী। তো এখানে আপনি যেহেতু আপনার বাবার ব্যাপারে আলোচনা করতেছেন, তাহলে আপনার বাবা এখানে হইলেন মুবতাদা, ঠিক না? এটা তো বুঝছেন। আর যেই জিনিসটা নিয়ে আপনি আলোচনা করলেন, যার ব্যাপারে আলোচনা করলেন সে তো মুবতাদা, আর যে জিনিসটা নিয়ে আলোচনা করলেন ওই জিনিসটাই হলো খবর। তো আমার বাবা এটা মুবতাদা, আর একজন সৎ চাকুরিজীবী এই পুরোটাই হলো আপনার খবর। এরকম ভাবে মনে করেন যে আমি বললাম যে এই শহরটি অত্যন্ত মানে নোংরা এবং অপরিচ্ছন্ন।
হ্যাঁ, তো এখানে দেখেন আপনি কি নিয়ে আলোচনা করতেছেন, কার ব্যাপারে আপনি এই বক্তব্যটা দিলেন, একটা শহরের ব্যাপারে বক্তব্যটা দিলেন, তাহলে শহরটা এখানে মুক্তাদা। আর যেই বক্তব্যটা দিলেন বা যেই আলোচনাটা আপনি করলেন যে এটা নোংরা এবং অপরিচ্ছন্ন, এটা হয়ে যাবে তার খবর। তাহলে মুক্তাদা বুঝলে খবর বুঝা আসলে কি না, হ্যাঁ, মানে খবর বুঝা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখানে দুইজন হাত তুলেছেন। আহ আখতার মোহাইমিন ভাই, জি, আমি খুলে দিয়েছি, জি, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হজরত, এখানে যে আহ, ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামারে তো এই প্যাটার্নটা আমরা দেখি না যে মানে একটা মাউসুফ হইলে বা সিফাত হইতে হবে। কারণ এখানে তো ইন না না, জেনারেল। ভাষা ভাষা এখানে একটা জিনিস বুঝেন, ভাষা কিন্তু দুইটা ভিন্ন, আপনি দুইটা ভিন্ন ভাষা শিখছেন, তো দুইটা ভিন্ন ভাষার সবকিছু তো একেবারে পাই টু পাই সমান হবে না। হ্যাঁ, না, আরবিতে ইংলিশেও কিন্তু এরকম নেই মানে এই কোনটা এটা কোনটা, খুব জেনারেল ভাবে আসে যে একটা সাবজেক্ট থাকলে একটা প্রেডিকেট থাকবে, এইভাবেই নর্মাল হ্যাঁ হয় আর কি। আরবিতে তো হ্যাঁ, একই রকম, যে সাবজেক্ট থাকলে সেখানে অবশ্যই প্রেডিকেট থাকবে, মানে অর্থাৎ মুক্তদা থাকলে সেখানে অবশ্যই খবর থাকবে, এরকমই তো। পার্থক্যটা কোন হ্যাঁ, জায়গায় কিন্তু মনে হচ্ছে আপনার কাছে? আমি বলছি যে মাউসুফ সিফাত মানে একটা ইয়া থাকলে তাকে সিফাত থাকতেই হবে, না এটা না, তো। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, যে সিফাত থাকলে তার ধরেন আমরা, আমি যখন, ধরেন মনে করেন আমি বললাম একটা নাইস একটা শব্দ যখন আপনি ব্যবহার করছেন, বা নাইস একটা শব্দ ব্যবহার করছেন যে সুন্দর, তো এই সুন্দর তো তার তো আলাদা কোনো অস্তিত্ব নাই। সুন্দর যে কথাটা, এটার তো আলাদা কোনো অস্তিত্ব নাই, সে তো অন্য কারো ভিতরে ঢুকে তারপরে সে প্রকাশ পায়, ঠিক না? এই যে মনে করেন জি আমরা যত, মানে এই জাতীয় যত গুণবাচক জিনিস আছে, এগুলোর কিন্তু আলাদা কোনো অস্তিত্ব নাই, সে কোনো না কোনো একটা জিনিসের ভেতর দিয়ে কিন্তু তার অস্তিত্বকে প্রকাশ করে, ঠিক না? তো জি জি। এখন এটা এটা কিন্তু সব ভাষার ক্ষেত্রেই সমান সত্য। এখন আপনার আরবির ক্ষেত্রে মানে কি বলে, আপনি যখন ইংরেজিতে যদি শুধু শুধু নাইস বলে, তাইলে এটা কিন্তু কোনো ভ্যালু নাই, কারণ নাইস দিয়ে আপনি কার গুণ বোঝাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ওখানে উল্লেখ করতেই হবে। না, এটা হয়তো এটা বুঝছি না, আমি বুঝছি মানে দেওয়ালটি ভালো। হ্যাঁ এটা হ্যাঁ, যেমন এটা বোঝার জন্য যেমন মানে মানে বাংলা বা ইংলিশ গ্রামারে এটা সিম্পলি বোঝা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু যখন এটা আরবিতে চলে দেখেন আসতেছে আপনি, তখন এটা কি। আমি বলি এখানে বিষয়টা হচ্ছে কি, আরবিতেও সিম্পলি বোঝা যাচ্ছে, যেমন আমি সিম্পলি বুঝতে পারতেছি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কেন? কারণ আরবির সাথে আপনার এখনো সেই সম্পর্কটা হয়নি, আপনার এখনো নতুন। হুম। ব্যাপারটা বুঝতে পারছেন? যখন আপনি আরো কয়েকদিন, যা আপনারা তো এখনো মাত্র শুরু করছেন, কিন্তু যখন আপনি দেখবেন যে যখন আপনি কিতাবের মাঝখানে চলে আসছেন, এই জিনিসগুলো আপনার বারবার পড়া হয়ে গেছে, তখন দেখবেন যে এই ব্যাপারটা আপনার কাছে সিম্পলি মনে হবে। হুম। জিনিসগুলা সেম টু সেমই, আসলে খুব বেশি একটা ব্যবধান নাই। কিন্তু এই ব্যাপারগুলো এরকম করে আপনি হয়তো ইংরেজিতে পড়েন নাই, সেজন্য আপনার কাছে ওটা সিম্পলি মনে হয়েছিল, ওটা আগে থেকে আপনি পড়ে আসছেন, এই কারণে আপনার কাছে ঝামেলাপূর্ণ মনে হয় না। কিন্তু এখানে কিন্তু ওরকম না। এখানে যখন আপনি আরো কিছুদিন যাবে চর্চা করবেন, তখন এটা আপনার কাছে এরকমই মনে হবে যে এটা একবারে সহজ একটা বিষয়। না মানে ওইটাই কি যে মানে মানে একটা হচ্ছে খবর আর মুক্তাদা মানে এই জিনিসটা মাঝে মাঝে এটা কি আসলে মাউসুফের কারণে আসছে নাকি মুক্তাদার কারণে আসছে, এটা এই মানে ইংলিশে যেরকম বা বাংলায় যেরকম মনে হয় যে খুব দেখলেই বোঝা যায়। আরবিতে এই আচ্ছা, আপনি মানে আমাকে বলেন, হ্যাঁ, দা ওয়াল ইজ, হ্যাঁ, গুড, আমি যে বললাম, হ্যাঁ, তো এখানে আপনি তো ধরেন সাবজেক্ট আর প্রেডিকেটটা নর্মালি বুঝতে আপনার সমস্যা হচ্ছে না, এই কারণে যে ইংরেজিতে আপনার ইজের আগের অংশটা সাবজেক্ট আর ইজের পরের অংশটা প্রেডিকেট, এটা আমাদের মোটামুটি জানা আছে। এই জন্য হুম। আপনার এটা নিয়ে পেঁচা, কিন্তু ইংরেজি আরবিতে ধর এরকম ইজের কোনো ব্যাপার নাই যে মাঝখানে একটা কিছু থাকবে যেটা আগের অংশ আর পরের অংশ দুটাকে আলাদা করবে। আমার মনে হয় যে এইটা হইতে পারে কারণ, যে সাবজেক্ট আর প্রেডিকেট বুঝতে আপনার একটু, কিন্তু আপনি যদি, আমি যেটা শুরুতে আলোচনা করলাম যে আমরা যদি মানে, যেমন এখানে এই জায়গাটা যেমন দা ওয়াল ইজ গুড, এখানে কিন্তু আপনি এটাকে আপনি যদি বলেন যে প্রেডিকেট বললেও সমস্যা নাই, এটাকে যদি আপনি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ বলেন তাও কোনো সমস্যা না নাই। না না, দুই দেখেন, ক্ষেত্রে না না, এখানে একটা ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হইলো যে এই যে জাইয়িদুন, এটা কিন্তু আমি এটা একটু আগে এটা ব্যাখ্যা দিছিলাম যে জাইয়িদুন যেটা আছে এটাও কিন্তু সিফাতি, কিন্তু আরবিতে এটাকে আমরা শুধু সিফাত বলছি না, এই কারণে যে শুধু সিফাত বললে এখানে একটা মানে প্রশ্ন এসে যায়। যেমন আমি যদি ইংরেজিতেও যদি মনে করেন, আমি এই যে গুড শব্দটা, এই শব্দটাকে যদি আমি বলি যে এই শব্দটা হইলো আপনার একটা অ্যাডজেক্টিভ, যদি আমি এটাকে বলি, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হইলে তার তো একটা ইয়া লাগবে, মানে সে কার অ্যাডজেক্টিভ, এটা এটা লাগবে না যে সে কাকে বোঝাচ্ছে। তো তখন আপনি কার ওয়ার্ল্ডকে কার কথা বোঝাচ্ছে। বলবেন?
ওয়াল, কিন্তু ওয়াল তো সরাসরি তার পাশে নাই। এখানে ইংরেজির মধ্যে এই যে দুইটা পাশাপাশি থাকতে হবে, আগে থাকতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা হয়তো নাই, না আরবির মধ্যে আছে। এই কারণে আমি ও বলছিলাম যে আচ্ছা, এখানে, তাহলে এটা মানে মাউসুফের পরপরই সিফাতকে বসতেই হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে সিফাতের জন্য তার আগে মাউসুফ থাকতেই হবে। এখন চাই সেটা উল্লেখ থাকুক বা না থাকুক। মানে আগে বলতে হযরত এটা কি ঠিক আগের শব্দটার মধ্যে থাকতে হবে নাকি মানে বাক্যের যে কোনো একটা জায়গায় থাকলেই হবে? বাক্যের যে কোনো একটা জায়গায় বলতে মূল বিষয় হলো যে মিলটা থাকতে হবে। মিল মানে যেমন দুইটাই নাকেরা, দুইটাই মারেফা, একই রকমেরই হওয়া, এই মিলগুলো থাকতে হবে। এবং মাসুফ তো সবসময় তার সিফাতের আগেই থাকে, এটাই হতে হবে, মানে পরে কখনোই থাকতে পারবে না আরবিতে। যেমন আচ্ছা, আপনি, এটা এটা পরে বিশেষ বৈশিষ্ট্য কি, তাই না? না, ইংরেজির ক্ষেত্রে যেমন মনে করেন আপনি যদি ধরেন ইংরেজি থেকে আপনি যদি মানে গুড ওয়াল, আপনি কি মানে গুড ওয়ালই তো বলতে হবে আপনাকে? আপনি কি এটাকে চাইলে মানে ওয়াল গুড বলতে পারবেন? আপনি যদি আরবিতে এটাকে যদি এভাবে বলেন ইংরেজিতে, হ্যাঁ, যে ওয়াল গুড, এটা কি হয় ইংরেজিতে? না না, হবে ওটা না। হয় না। কেন হয় না? কারণ ওই ভাষার সিস্টেমে হচ্ছে এটা যে অ্যাডজেক্টিভটা আগে থাকবে, আর যেটাকে মানে যে জিনিসটার গুণটাকে বোঝাচ্ছে, নাউন যেটা, এটা হচ্ছে আপনার পরে থাকবে। কিন্তু আরবির ক্ষেত্রে হচ্ছে উল্টাটা। আচ্ছা, জি জি জি, ঠিক আছে হযরত, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইগুলা আপনাদের আসলে এগুলো খুব জটিল কিছু না। এটা আপনারা এখন নতুন পড়তেছেন, তো এই জন্য আপনাদের যত প্যাচ লাগবে তত ভালো, যত প্যাচ লাগবে তত বেশি আপনাদের এই জট খুলবে। এই কারণে প্যাচ লাগা ভালো, মানে মনের মধ্যে প্রশ্ন আসা এটা ভালো। যত বেশি প্রশ্ন আসবে তত বেশি ক্লিয়ার হবে, যত বেশি প্যাচ লাগবে তত বেশি ক্লিয়ার হবে। কথা আছে না, যত মুশকিল তত আসান। যত প্যাচ লাগবে, প্যাচ লাগা ভালো, প্যাচ লাগলেই প্যাচ ছুটবে। আচ্ছা, মনির রাফি, মনির রাফি ভাই, জি মনির রাফি ভাই বলেন। সালাম আলাইকুম ওস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার এই প্রশ্নটা আসলে এটার উত্তরটা জানা অ্যাকচুয়ালি, কিন্তু আমি একটা ওই ক্লাস হোমওয়ার্ক দিয়েছিলাম আর কি, তখন জি এটার উত্তরে কারেকশন করা হয় নাই, যার কারণে আমি আবার কোশ্চেনটা করলাম, যার কারণে কনফিউশন ক্রিয়েট হয়েছিল আর কি। জি জি তো এটা বলেন। হচ্ছে আমাদের একটা হোমওয়ার্কে ছিল যে আর বাংলা অনুবাদ করা, যে বাংলা অর্থটা ছিল এমন যে প্রশস্ত বাড়িটি সুন্দর। তো এখানে আরবিতে আমি দিয়েছিলাম জাল বাইতুল জামিল ওয়াসিউন। না না, প্রশস্ত বাড়ির আরবি কি? হ্যাঁ, আমার কথা সেটাই, যে প্রশস্ত বাড়ি তো আরবি হবে আল বাইতুল ওয়াসিউ। হ্যাঁ আল বাইতুল, হ্যাঁ প্রশস্ত বাড়িটি সুন্দর, ঠিক না? হ্যাঁ, তো এটার জি, আল বাইতুল আল ওয়াসিউ বাইতুল, জামিলুন হবে। জি জি, আল বাইতুল ওয়াসিউ জামিলুন, জি। আল এটাই বাইতুল, তো তাহলে সঠিক উত্তর হবে, তাই তো? জি জি, আল বাইতুল ওয়াসিউ জামিলুন, এটাই সঠিক সঠিক উত্তর। না, আমি দিয়েছিলাম আল বাইতুল জামিল ওয়াসিউন, তো না, আল ওস্তাদ বাইতুল এটাকে সঠিক জামিলু তো বলেছেন। মানে সুন্দর বাড়িটি প্রশস্ত, তখন অর্থ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য বলছি, কারণ আমাকে ভুল দেওয়া হয় নাই। তো এই জন্য আমার মানে কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কিরে আমার তো এটা ভুল হয়েছে। হয়তো চোখ চোখ এড়ায় গেছে হয়তো ওনার। হ্যাঁ, এটাই হতে পারে, সমস্যা নাই। আমি শাহেক আজকে দাস, আমাদের দাস ছিল তো, আপনি তো উনি আজকে দাস নিচ্ছেন না, যার কারণে কোশ্চেনটা আপনাকে করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কুইজে এটা ছিল, আমি একটু বাই করতেছি, একটু সময় দিবেন। জি আপনি বের করেন, আমি এখানে, কুইজে হ্যাঁ সময়, আরেকটা আমাদের কুইজে একটা প্রশ্ন ছিল জি। যে এই পোশাকটি কি খাটো? তো এই এটা না, হাল হাজাল লিবাসু কসিরুন। আরবিটা কোশ্চেনটা কি ছিল ছিল? এটা, এটা এই সঠিক। আরবিটা কি ছিল এই পোশাক? আরবিটা ছিল হাল হাজাল লিবাসু কসিরুন। হ্যাঁ, হ্যাঁ, তো পোশাক এটার কি বাংলাটা তো খাটো? হবে আমার ইয়াতে আসে যে, মানে আমার মাথায় আসে যে এই পোশাকটি কি খাটো। হ্যাঁ এটাই তো ঠিক আছে। হ্যাঁ, তো কিন্তু আমাকে বলছে এটা উত্তরটা ভুল, ওরা বলতেছে যে এটার উত্তর আসবে ইহা কি একটি খাটো পোশাক। না 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 না, ইহা কেন আসবে? আল যুক্ত হয়ে গেলে তো তখন হ্যাঁ এই হ্যাঁ, হবে, এই। এই আমার প্রশ্ন এখানে, কিন্তু এটা আমাদের যে গ্রুপে ওস্তাদ তিনিও কিন্তু বলছেন যে না, ওইটা ইহা কি খাটো পোশাক এটাই আসবে বলতে। আমি বারবার বলছি যে এটা তো। না 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 না, আপনি মানে এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, না, এটাই আমাকে আচ্ছা, সমস্যা আপনি নেই, আপনি হয়তো না না, আমরা। সমস্যা সমস্যা অবশ্যই আছে। সমস্যা নাই কেন? সমস্যা আছে, এটা ভুল জিনিস ভুল হিসেবে তো থাকতে পারবে না আপনার। মানে এটা তো আরো অনেকের মধ্যে ভুল থাকতে পারে। আপনি একটু কষ্ট করে জি আমাকে, জি, আমি আমাকে কোশ্চেন করছিলাম ওইটার, পরবর্তীতে আবারও, কিন্তু এটা রিপ্লাই এটা পাই নাই আর কি। এটা এটা বুঝতে পারছি, এটা কবের, এটা কবের? এটা তো আমাদের মনে হয় দ্বিতীয় পার্টের না 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 না, ওইটা না, তৃতীয়। ওইটা না। মানে এটা যে গ্রুপে যে বলা হয়েছিল যে এটা তর্জমা ইহা একটি হবে, এটা কবের?
এটা কবে তো মনে নাই, গত সপ্তাহের আগের সপ্তাহ সম্ভবত আমাদের আচ্ছা দ্বিতীয় আচ্ছা, পর্বের না যে মানে দাসটা আমি যদি সমস্যা হয়। আমি যদি ওই মানে ডিসকাশন গ্রুপে লিখিত আকারে এটা দেখতাম তাইলে জিনিসটা বুঝতে সহজ হতো আর কি, যে আসলে কোন বাক্য নিয়ে এটা আলোচনা। আমাদের মাকি গ্রুপে ছিল আর কি, এটা মাকি গ্রুপে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, আপনি ওই ওই মেসেজের ওই 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 মানে ওই ডিসকাশনটা হ্যাঁ হ্যাঁ, ওটা টাইম দিয়ে আমি আবার রিপ্লাই করে দিব, তাইলে আমার আপনাকে ট্যাগ করবো। জি আমাকে একটু ট্যাগ করে দিন, ঠিক আছে? ওকে, জাজাকাল্লাহ খাইর। তাহলে আমার উত্তরটা সঠিক, ঠিক আছে। জি জি জি। আচ্ছা, ওকে। আমি কিভাবে বুঝবো এখানে নাকেরা মারিফা দিব নাকি মাউসুফ সিফাত? বাক্য থেকেই তো বুঝে আসে। যেমন আহ, আমি বললাম যে বাড়ি বইটি সুন্দর, তো এই যে টি, আপাতত আপনি এভাবে মনে রাখেন, টি দেখে চিন্তা বুঝতে পারবেন আর কি আপাতত। হ্যাঁ, কয়েকদিন পড়েন, পড়তে পড়তে নিজের মধ্যে ওই একটা যোগ্যতা চলে যাবে, আপনি দেখলেই বুঝবেন যে কোনটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট। আপনারা সবসময় এক একটা বাক্য নিয়ে চিন্তা করবেন, এগুলো কোনো জটিল কিছু না। তো আপনি বাক্যর যে কাঠামো বা বাক্যতে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ বাক্যতে কি বোঝানো হচ্ছে এটা নিয়ে যদি একটু চিন্তা করেন, তাইলেই তো জিনিসগুলো স্পষ্ট হয়ে যায় যে এটা নির্দিষ্ট বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্ট বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি এই লোকটি এই লোকটি অত্যন্ত ভালো একজন মানুষ, তো এখানে তো এই লোকটি বুঝে যাচ্ছে যে এখানে একজন লোকের দিকে এইভাবে ইশারা করে বলা হচ্ছে এই লোকটি। তো এখানে তো মানে যে নির্দিষ্ট একজন মানুষ, এখানে দুনিয়া সবার কথা বলা হচ্ছে না, এখানে একজন নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে। তো এটা বুঝেই যায়। আর অনির্দিষ্ট এখন এইভাবে যদি বুঝতে না পারেন, তাহলে একটা সহজ জিনিস হইলো টি দেখলে বুঝবেন নির্দিষ্ট, আর একজন দেখলে বুঝবেন অনির্দিষ্ট। আপাতত এইভাবে মনে রাখতে পারেন, কিন্তু যত বেশি আপনারা রিডিং পড়াগুলো পড়বেন, তত বেশি এই যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ওস্তাদ ক্লাস ভালো বুঝে আলহামদুলিল্লাহ, তবে ক্লাস শেষে যখন হোমওয়ার্ক জমা দিব তখন সবকিছু প্যাচ লাগে। কি করব, বাক্য তৈরি করতে অনেক সমস্যা হয়। এটা বেশি বেশি বাক্য তৈরি করতে হবে, যত বেশি বেশি বাক্য তৈরি করবেন এবং এই কিতাবের বাক্যগুলো রিডিং বারবার বারবার করে পড়বেন। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন, নিজে থেকে বাক্য তৈরি করবেন, তত বেশি আপনার এই সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওস্তাদ আপনার এক্সাম্পল যথার্থ হয়েছে, এটাও কিন্তু আসলে দা ওয়াল ইজ এ গুড ওয়াল এটাই বোঝায়। হ্যাঁ ঠিক আছে। বাইতুন অর্থ ঘর, দারুন অর্থ বাড়ি, এরকমটা পড়েছিলাম। বাড়ি হলো মুয়ান্নাস, জি বাড়ি হলো মুয়ান্নাস। আল যুক্ত হইলে কি নির্দিষ্ট? জি, আল যুক্ত হওয়া মানেই নির্দিষ্ট, চোখ বন্ধ করে। আল যুক্ত হওয়া মানেই চোখ বন্ধ করে নির্দিষ্ট। আচ্ছা, ইউনুস হোসাইন ভাই, জিল্লুর রহমান ভাই, কামরুল, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমার একটি প্রশ্ন ছিল। জি সেটা হচ্ছে যে এই আমরা ক্লাসগুলোর মধ্যে একটি করেছিলাম যে এই ইসমুল ইশারা যদি আপনার মুয়ান্নাস হয় তাহলে মুশারুন ইলাইহি মুয়ান্নাস হবে। জি তো জি। কোরআনের একটি সূরা আর রহমানে একটি আয়াতে আছে যে হাযিহি জাহান্নামুল্লাতী এটা তো ইউকা। আপনি আপনি কি লাইভে পরে যুক্ত হয়েছেন? জি লাইভে কি পরে যুক্ত হয়েছেন না শুরু থেকে ছিলেন? মানে আজকের এই লাইভে কি আপনি শুরু থেকে ছিলেন না পরে যুক্ত হয়েছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা না কেটে কেটে আসতেছে। জি জি, মানে একটু পরে যুক্ত হয়েছে আর কি, আমি সময় এটার মতো জি জি, এটার আলোচনা আমরা থাকতে শুরুতে পারিনি আর কি। এটার আলোচনা আমরা শুরুতে করছিলাম, জাহান্নাম শব্দ দিয়ে আলোচনা করছিলাম যে কিছু জি শব্দ জি, আছে, শোনা যাচ্ছে। কিছু শব্দ আছে মুয়ান্নাস সামাঈ, যেটা শ্রুত মুয়ান্নাস, আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, তাই আমরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করি, যেটা আপনাদের প্রথম পাঠের শীটের মধ্যেও এটা উল্লেখ করা আছে এবং দার্সের মধ্যেও আমি এটা বলছিলাম। তো জাহান্নাম শব্দটা মুয়ান্নাস, জাহান্নাম শব্দটা মুয়ান্নাস সামাঈ, মানে আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এই জাতীয় শব্দগুলো আর কি মানে কিভাবে চিনবো যে এটা এটা এই জাতীয় মুয়ান্নাস শব্দ খুব ইসমি? বেশি না, এই যে জানলেন, আজকে জানলেন যে মুয়ান্না শব্দটা সামাই, তারপরে হয়তো আবার আরেকদিন আরেকটা শব্দ যখন আসবে তখন বলে দিব যে এই শব্দটা মুয়ান্নাস। তো এরকম শব্দ আরবিতে হাতে গোনা কয়েকটা মাত্র, খুব বেশি না, অল্প কয়েকটা, ওইটা এমনি মনে রাখলেই হয়। এরকম না যেটা অনেক অনেক বেশি আপনাকে পেরেশান হতে হবে, এরকম কিছু না। যেমন জাহান্নাম শব্দটা আছে, দারুন শব্দ আছে, বিইরুন মানে কূপ, কূপ শব্দটা আছে, কৌসুর মানে ধনুক, ধনুক এর আরবি আছে মুয়ান্নাস। তারপরে আপনার এই ধরনের আর কি হাতে গোনা কয়েকটা শব্দ। আচ্ছা, যে এটাই আমার একটু সংকোচ ছিল আর কি। জি, আচ্ছা জাযাকাল্লাহ। ওস্তাদ, আমি একটু লেট করে আসছি, ভিডিও পাবো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও পাবেন ইনশাল্লাহ।
আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন? জিল্লুর রহমান ভাই, আপনার কি উত্তর দেওয়া হয়েছে? না উস্তাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে উস্তাদ, শব্দের আগে যেমন এই মুক্তাদার আগে যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আমাদের ইয়ে থাকে, যদি ইসমুল ইশারা বা জি। দমির থাকে, তাহলে ওইটা যুক্ত হয়ে কি মুক্তাদা হবে নাকি? হ্যাঁ, যদি ইসমুল ইশারার যে পরের শব্দ যেটা ওইটা যদি আল যুক্ত হয়ে থাকে জি তাহলে জি তো দুইটা মিলে মুক্তাদা হবে। যেমন হাজার রজুলু জাইয়িদুন, এই লোকটি ভালো। জি জি তাইলে হাজার রজুলু দুইটা মিলে মুক্তাদা, আর পরে জাইয়িদুনটা হচ্ছে খবর। আর যদি আলাদা আলাদা হয়ে থাকে তাইলে তো হাজারটা মুক্তাদা। যেমন হাজা রজুলুন, তখন তো অর্থ হবে কি, ইনি একজন ভালো লোক। হ্যাঁ, হাজা রজুল, ইনি একজন লোক। তখন হাজা মুক্তাদা আর রজুলুনটা হচ্ছে খবর। ওই দুইটা মিলেই মুক্তাদা হবে। ওইটাকে আলাদা আবার করার দরকার নেই নাকি? কোনটা? ওই ওই হাজা বা হাজিকে আলাদা করার ইয়ে নেই? মানে কোন বাক্যে? এখানে তো আমি দুইটা বাক্য বললাম, একটা হচ্ছে যে আহ ধরেন হাজা কিতাবু জাইয়িদুন ফর এক্সাম্পল। জি হাজা কিতাবুন জাইয়িদুন, ঠিক না? হ্যাঁ, জি জি হাজা কিতাবুন জাইয়িদুন। সেক্ষেত্রে আপনি বাস হাজাকে মুবতাদা, কিতাবুন জাইয়িদুন মাসুদ সিফাত মিলে খবর। জি জি, ওইভাবে করতে হবে। জি জি। মানে হাজা মানে কি, হাজা এটি, এটি মানে কি, এই জিনিসটি, যে জিনিসটার দিকে আমি ইশারা করে দেখাচ্ছি, এই জিনিসটা হইলো একটা ভালো বই। জি, আচ্ছা। ঠিক আছে, জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। আচ্ছা। আচ্ছা, একজন বোন জিজ্ঞাসা করছেন যে আপনি এখানে বাড়ির উদাহরণটা ঘর দিয়ে দিলেন, তাহলে কি বাড়ি আর ঘর আমরা একই জিনিস বুঝবো? আমাদের ওস্তাদ বাড়িটা, না, বাড়ি আর ঘর আরবিতে আলাদা। ঘরকে বাইতুন বলে আর বাড়িকে দারুন বলে। দুইটা একই জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে। সুন্দর চাবিটি কি বড়? সুন্দর চাবিটি কি হালিল মিফতাহুল জামিলু কাবিরুন, হ্যাঁ বাক্য সঠিক। হ্যাঁ, সুন্দর চাবিটি কি বড়? হালিল মিফতাহুল জামিলু কাবিরুন, বাক্য ঠিক আছে আপনার। হ্যাঁ, সুন্দর চাবিটি কি বড়? হালিল মিফতাহুল জামিলু কাবিরুন, ঠিক আছে। আচ্ছা, আর আর কি কোনো প্রশ্ন? আর কারো কোনো কিছু আছে অস্পষ্ট বুঝার মতো? আচ্ছা, আপনারা তো মোটামুটি অনেকদিনই মানে বেশ মাসখানেক হয়ে যাচ্ছে আপনারা পড়তেছেন, আলহামদুলিল্লাহ। তো এমনিতে আপনাদের কাছে ভাষাটা, আরবি ভাষাটা কেমন মনে হচ্ছে, বা আপনাদের কেমন লাগতেছে একটু যদি বলতেন। পড়াশোনার আলাপ তো হইলো। প্রশ্ন আপনাদের যদি এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন, সমস্যা নাই। যেহেতু প্রশ্ন পাচ্ছি না, ওই জন্য একটু আলাপ করি আর কি, আলাপ সালাপ করি। আর বোনেরা একটু লিখিত আকারে বলতে পারেন যে যারা কখনোই আগে আরবি পড়েন নাই, তো ভাষা শিখতে গিয়ে কেমন লাগতেছে আপনাদের কাছে, বা কেমন মনে হচ্ছে। ভাইদের মধ্যে যদি কেউ বলতেন। আছেন কেউ? কেমন লাগতেছে একটু আপনার অনুভূতি শুনতে চাচ্ছিলাম। একটা সেন্টেন্সে কি হরফে আতফ দিয়ে দুইটা মুবতাদা হতে পারে উস্তাজ? তখন জুমলাটা কিভাবে ডিসক্রাইব করব? না, হরফে দুইটা মুবতাদা এভাবে আসলে আরবিতে ব্যবহার মানে হইতে পারে, কিন্তু এরকম বাক্য আরবিতে খুব কম হয়। দুইটা মুবতাদা যখন থাকে তখন দুইটাকে আলাদা আলাদা বাক্যই বানিয়ে ফেলা হয়। হ্যাঁ, এরকম হরফে আতফ দিয়া আহ, করা হয়, তবে খুব কম। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে। যেমন মনে করেন আমি বললাম যে আহ, আমি বললাম মনে করেন যে বইটি এবং খাতাটি এবং কলমটি নতুন, কথার কথা এভাবে হইতে পারে। হ্যাঁ, যে আল কিতাবু ওয়াল কুররাসাতু, আচ্ছা খাতার আরবিতে আপনারা পড়েন নাই, তাহলে আমি বললাম যে বইটি এবং কলমটি। হ্যাঁ, আল কিতাবু ওয়াল কলামু, তখন আপনার একটু জটিল হয়ে যাবে আর কি। মানে তখন আল কলামু ওয়াল কিতাবু, এখানে কিন্তু মুবতাদা কি হইলো, ডবল হইলো, ঠিক না? এরপর আমি বললাম ভাই কলমটি এবং বইটি নতুন, তখন কিন্তু এখানে যেহেতু কলম এবং বই দুইটা দুই জিনিস, এবং আমি দুইটা জিনিসের ব্যাপারে সংবাদ দিতে চাচ্ছি, তখন কিন্তু আপনার খবর যেটা, এটা কিন্তু দ্বিবচন হয়ে যাবে। তো দ্বিবচন তো আপনারা এখনো পড়েন নাই, এই কারণে ওইদিকে আর যেতে চাচ্ছি না আর কি। কিন্তু এরকম হইতে পারে। যেমন আমি যদি এটাকে বানাই তাহলে হবে আল কলামু ওয়াল কিতাবু আপনার জামি লানি, সুন্দর। তখন ওই যে জামিলুন এক বচন, জামি লানি দ্বিবচন। এখন আরবিতে তো আবার দ্বিবচন আছে, ইংরেজি বাংলা এগুলোতে দ্বিবচন নাই। তো দ্বিবচন এটা আপনারা পড়বেন, আরো পরে আসবে এটা। জাস্ট প্রশ্নটা করছেন সেটা বোঝানোর জন্য আর কি বললাম।
আহ, আচ্ছা আচ্ছা, আখতার ভাই আখতার ভাই, একটু হাত যদি উঠাই দেন, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। আখতার ভাই। আচ্ছা, আখতার মোহাইমিন, জি। জি, আসসালামু আলাইকুম। জি, না, ওয়ালাইকুম রহমতুল্লাহ। না, আলহামদুলিল্লাহ, হজরত বেশ এটা এফেক্টিভ মনে হইতেছে। আমি তো আগে আরো বিভিন্ন জায়গায় কোর্স করছিলাম, বাট আপনাদেরটা অনেক অনেক বেশি ইফেক্টিভ, বিশেষ করে যে হোমওয়ার্ক দেওয়া, তারপরে এই পরীক্ষা নেওয়া, এগুলো ম্যাক্সিমাম জায়গায় হইতো না। আপনাদেরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হচ্ছে। এই এবং খুবই সহজ মনে হচ্ছে আসলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই যে আপনারা তো মানে পড়তেছেন, আমরা পড়াইতেছি এখন। পড়তে গিয়ে আপনাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা আমাদের কাছে একটু মানে এরকম মনে হচ্ছে, এটা এভাবে হইলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হইতো, এই ধরনের যে কোনো সাজেশন, এখনই না শুধু, এখন বা পরবর্তীতে আরো যে পড়াগুলো সামনে আসবে, যে কোনো সময় আপনাদের এরকম কোনো সাজেশন থাকলে, নোট থাকলে, সেগুলো আপনারা অবশ্যই আমার কাছে এটা দিবেন। কারণ আমরা যেহেতু এটাকে পরিমার্জনের উপরে রাখছি এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেটের উপরে রাখি এটাকে, তো এটাকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায়, আরো কিভাবে সহজ করা যায়, জিনিসগুলোকে আরো কিভাবে ইয়া করা যায়, হ্যাঁ, এগুলো আমরা এটা হয়তো একটা, যেমন আমি যেটা ফিল করছি যে জি আমাদের, আপনারা তো সকালে হয়তো ক্লাসগুলো দিয়ে যান আর আমরা বিকাল সন্ধ্যায় তামরিন করি। জি জি আহ, কিন্তু লাইভ আসলে ওই যদি ক্লাসটাও যদি এরকম হাইব্রিড সিস্টেমে হয়, জি অর্থাৎ আপনি ওই থাকলেন, আমরাও সরাসরি যদি এভাবে আমাদের প্রশ্ন আনসার ওই মুহূর্তে যদি বলতে পারতাম, হ্যাঁ, তাহলে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ক্লাস দিচ্ছেন, ওই মুহূর্তে প্রশ্ন আছে, বাট রাতের বেলা তামরিন এটার ভুলে, এটার মনেই থাকতেছে না। আচ্ছা, হ্যাঁ, বা ওই মুহূর্তে প্রশ্ন আসছে, হুম, কিন্তু আপনি তো ওই মুহূর্তে নাই, সকালের মানে এটা তো একটা বুঝতে পারছি। রেকর্ডেড ক্লাস দিচ্ছেন। জি। তো এইটা হইলে কিন্তু ক্লাসটা অনেক বেশি মানে নিচে, ইন্টারেক্টিভ হয়। হ্যাঁ বুঝতে পারছি, নিচে কমেন্টে লিখে ফেলবেন। দার্স শুনতে শুনতেই যখন দার্স শোনার ভিতর দিয়ে যখন প্রশ্ন আসবে, কমেন্টে জি, নিচে কমেন্ট করা যায় না ক্লাসের নিচে, ওখানে লিখে ফেলবেন। আচ্ছা। বুঝতে পারছেন? ওখানে লিখে ফেলবেন। আপনাদের তো এমনি এইটাই তরতিব না, এইভাবেই মানে হ্যাঁ, এভাবেই করবে। এভাবেই করবে, কারণ লাইভে আমাদের আসলে এখন মনে করেন এখনো তো আপনাদের শুরু, এখনো হয়তো আগ্রহ উদ্দীপনা আপনাদের মধ্যে আছে, কিন্তু দেখা যাবে যে শুরু কয়েকদিন পরে যাওয়ার পরে ওই হুম। লাইভ ক্লাসে উপস্থিত থাকে আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, হ্যাঁ, 4-5 জন থাকবে উপস্থিত, বাকি সব হচ্ছে যে ওই রেকর্ডই দেখবে। তো এই কারণে আর কি আমরা আর ওইভাবে যাই নাই, কারণ এখানে দেখা যায় যে সবাই তার অফিসের ব্যস্ততার কথা বলে, পরীক্ষার ব্যস্ততার কথা বলে, যে আমরা পরে রেকর্ড দেখে নিবো সময় সুযোগ মতন। এই কারণে হচ্ছে যে ওই আগ্রহী লোক পাওয়া যায় মাত্র শেষ পর্যন্ত আর 4-5 জন, বাকি সব হচ্ছে যে রেকর্ডই দেখে। এই জন্য শুরু থেকে আমরা এই সিস্টেমে নিয়ে আসছি আর কি। আর এটা গেল একটা, দ্বিতীয়ত হইলো এটা করা যাইতো যদি মনে করেন ক্লাসগুলো একটা আলাদা, মানে ধরেন মনে করেন যে একটা সকালে কেউ পড়তেছে, কেউ দুপুরে পড়তেছে। এখন দেখা যায় যে এখানে যারা পড়ে, আমাদের এটাতে আসলে যারা আসে সবাই হচ্ছে যে কর্মজীবী বা স্টুডেন্ট এরকম। তো দেখা যায় যে সবারই মোটামুটি ফ্রি সময় থাকে হচ্ছে যে এশার পরে বা মাগরিবের পরে বা ঈশার পরে। এই টাইমটাতে মূলত আসলে সবাই কাজ কাম সেরে ফ্রি হয়। তো একই টাইমে তো 2-3টা ক্লাস তো আমার নেওয়া, মানে 2-3 জায়গাতে একসঙ্গে ক্লাস নেওয়া সম্ভব না। তো এখন এটার জন্য বিকল্প ব্যবস্থা কি? বিকল্প ব্যবস্থা হচ্ছে যে অন্যান্য টিচারদেরকে ক্লাস করাইতে দেওয়া। কিন্তু অন্যান্য টিচারদেরকে ক্লাস করাইতে দিলে আমি এক, প্রথমত হচ্ছে যে আমি নিজে স্যাটিসফাইড হই না, ঠিক আছে, আর দ্বিতীয়ত স্টুডেন্ট যারা আছে তারাও স্যাটিসফাইড হয় না। তো এটার কারণে আমি এই সিস্টেমটাই করছি, এবং এটাই আমাদের এই পর্যন্ত আমরা মানে ভালো ফিডব্যাকই পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একজন মনে হয় একটা প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। উম, হরফে আতফ কি? হরফে আতফ হচ্ছে ওই যে ওয়াওটা যে আছে, ওয়াও যেটা দিয়ে আমরা, আতফুল শব্দের অর্থ আসলে সংযোগ। তো যখন আমরা আগের এবং পরের মানে দুইটা শব্দকে যখন সংযুক্ত করি, এটাকে বলা হয় হরফুল আতফি। আতফ মানে সংযোগ স্থাপন করা। ইংরেজিতে যেটা আমরা এন্ড, যেটা যে ওই আরবিতে এই জাতীয় সংযোগ স্থাপন করে যে শব্দগুলো, যে অব্যয়গুলো, এগুলোকে বলা হয় হরফুল আতফি। যেমন ওয়াও, এবং এটা একটা হরফুল আতফ। রাশেদ এবং খালেদ, রশিদুন ওয়া খালিদুন, মানে এখানে দুই ব্যক্তিকে আমি ওয়াও এর মাধ্যমে সংযুক্ত করলাম, এটাকে বলা হয় হরফুল আতফি। শব্দের অর্থ মুখস্থ করলে খুব খুব সহজেই পড়তে পারি, গ্রামার বুঝতে একটু কষ্ট হচ্ছে। একটু গ্রামারটা একটু বুঝতে হবে। আহ একটু না বুঝলে তো কিভাবে হবে, একটু না বুঝলে তো আপনি, আর বিশেষ করে আরবির ক্ষেত্রে কোন জায়গায় জবর দিবেন, কোন জায়গায় জেদ দিবেন, কোন জায়গায় কি দিবেন, এটা বোঝার জন্য তো গ্রামারটা একটু বুঝতেই হবে।
হ্যাঁ, গ্রামার মানে শুধু ধরেন আপনি শব্দ মুখস্থ করলেন, বাক্য আপনার মুখস্থ, কিছু ডায়ালগ আমি মুখস্থ করাই দিলাম, তাহলে তার মানে এটা হচ্ছে যে আপনি অন্ধের মতন আর কি, আপনার অন্ধের মতন পড়া হইলো। আপনি জাস্ট নির্দিষ্ট কয়েকটা ডায়ালগ বলতে পারবেন, কিন্তু নিজে থেকে কিছু মেক করতে পারবেন না। আর যদি আপনি পুরো ব্যাপারটা যদি বুঝে বুঝে এভাবে পড়েন, তখন আপনি এক একটা শব্দকে নানান ভাবে ঘুরে পেঁচায় নিজের মতন করে অনেক অনেক বাক্য আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন, এবং আপনার পড়াটা তখন বুঝে শুনে হবে। জাস্ট অন্ধের মতো কিছু বাক্য মুখস্থ করা হবে না। তো ভাষাটা এই কারণে শিখলে ভাষাটাকে ভাষার মতন করেই শিখেন। মাশরুম না, মাশরুম না, মাশরুম তো খায়, এটা মুশারুন ইলাইহি। যে মুশারুন ইলাইহি বলা হয় যার দিকে ইশারা করা হয়। যেমন আপনি বললেন এই বইটি সুন্দর, তাহলে এখানে আপনি এই বইয়ের দিকে ইশারা করলেন। এখানে এই এই শব্দটা হইলো ইসমুল ইশারা হাজা, আর বইটা হইলো মুশারুন ইলাইহি। তো যেই জিনিসের দিকে আপনি ইশারা করতেছেন ওইটাকেই বলা হয় মুশারুন ইলাইহি। আচ্ছা, আমাদের গ্রুপগুলো যদি টেলিগ্রামে হতো খুব ভালো হতো। হ্যাঁ, টেলিগ্রামে হইলে আপনার জন্য খুব ভালো হইতো, কিন্তু আমাদের জন্য খুবই খারাপ হইতো। হ্যাঁ, কারণ হইলো যে, আচ্ছা, অনেক সময় ডিসকাশন আমাদের জন্য খারাপ হইতো, কারণ হইলো যে আমরা টেলিগ্রাম গ্রুপে এক একজনের এক এক রকমের নাম, হ্যাঁ, যে নামে ভর্তি হয় ওই নামের সাথে কোনো মিল থাকে না, তো আমরা স্টুডেন্টদেরকে আসলে চিনতে পারি না তখন আর। হ্যাঁ, এখন যেভাবে আছে এখন তো আমরা স্টুডেন্টকে চিনতে পারি। টেলিগ্রামে এক একজনে কি কি নাম দেয়, অনেকে নামও দেয় না, বিভিন্ন অক্ষর টক্ষর দিয়ে রাখে। তারপরে আপনার ওখানে নানান ভাবে আমরা স্টুডেন্টদেরকে মানে ইয়েই করতে পারি না যে কে কোন স্টুডেন্ট, কার কি নাম, কোনো কিছু আমরা তারতম্য করতে পারি না। এরপরে কোন স্টুডেন্ট পড়া বাদ দিয়ে চলে গেলে তাকে যে গ্রুপ থেকে আমরা রিমুভ করবো সেটাও খুঁজে পাই না, কারণ দেখা যায় যে ফোন নাম্বার দেওয়া থাকে না, অনেকের বন্ধ করা থাকে, এরকম অনেক রকমের সমস্যা আমরা ফেস করি। তো যার কারণে এটা আমাদের জন্য সুবিধা হয় না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক্সাম সময় আমার কি সব, কথাটা বুঝে আসতেছে না। এক্সামের সময় আমার কি সবগুলো এরাব দিতে হবে? না, এক্সামের সময় সবগুলো এরাব দেওয়া জরুরি না, শুধু শেষ হরফটাতে এরাব দিলেই হবে। প্রত্যেকটা শব্দের যেই শেষ হরফ যেটা, ওইখানে এরাব দিলেও হবে, কারণ ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। নাকি শুধু ইন শব্দ দিলেই চলবে? ইন শব্দ দিলেই চলবে। এক্সাম কবে এটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কিভাবে হবে? এক্সাম কবে সেটা আপনাদেরকে নোটিশে জানানো হয়েছে না? জানানো তো হওয়ার কথা। নোটিশটা একটু দেখে নেবেন, নোটিশ বোর্ড থেকে দেখে নেবেন এক্সাম কবে। ঠিক আছে, আমরা তাহলে আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। তবে এক্সাম 31 তারিখ থেকে হবে, কিন্তু আপনাদের সম্ভবত ছেলেদের জন্য এক্সাম পেপার আরো 2 দিন আগে মনে হয় ওপেন করে দেওয়া হবে। যারা ইস্তেমায় যাবে, ইস্তেমার মাঠে যাবে, তারা যাতে আগে আগে চাইলে পরীক্ষা দিয়ে দিতে পারে, তাদের জন্য মনে হয় এক্সাম পেপারটা একটু আগেই দিয়ে দেওয়া হবে। আর এমনিতে পূর্ব ঘোষণা অনুসারে নিয়ম, ডেট তো হচ্ছে 31 তারিখ, 31শে জানুয়ারি। আরবি পরিভাষাগুলোর সাথে যদি ইংরেজি গ্রামার মিলিয়ে বেশি ভালো হতো। আসলে কি, দুইটা দুই ভাষা তো, সবগুলোর ইংরেজি ইয়া নাই, মানে সবগুলোর ইংরেজি পরিভাষা পাওয়া মুশকিল। কারণ আরবির গ্রামারের এমন অনেক কিছু আছে যেগুলো আসলে ইংরেজিতে নাই, টোটালি নাই, ইংরেজি ভাষাতে ওই জিনিসটাই নাই। তো এই কারণে এই সবগুলো জিনিসের আহ মানে ইংরেজি পরিভাষা এই কারণে খুঁজে পাওয়া মুশকিল। তারপরেও যেগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।